আমাদের এই কোর্সটা যারা জানেন না তাদের জন্য বলি যে আমাদের এই কোর্সটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সেখানে আমরা একদম শর্টলি যদি বলি বিভিন্ন ধরনের টেকনিক সম্পর্কে জানবো, যে অন্যদের তুলনায় আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে আমরা সবাই তো কোড করে, কমার্স, আর্টস অ্যান্ড সায়েন্স সবাই কোড করে, আমাদের কোডটা কেন অন্যদের থেকে আলাদা হবে, কি কি জিনিস আমরা মাথায় রেখে কোড করব এবং কি কি টেকনিক মাথায় রেখে আমরা একটা প্রজেক্টকে হাতে নিয়ে আমরা এটা করা শুরু করব। ওকে, ক্লিয়ার? এই জিনিসটাই মেইনলি একদম এক কথা, এটা নিয়ে আমি পুরো একটা ক্লাস নিছিলাম, বাট এটা হলো একদম ওভার। ওকে, তো আজকে থেকে অফিসিয়াল স্লাইড শুরু। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, বলতেছে যে একটা সিস্টেম কখন ফেল হয়, একটা সিস্টেম কখন ফেল হয় বলেন তো? যদি আপনি সবসময় দেখেন যে আপনি একটা সুন্দর প্রজেক্ট বানাইবেন, এটাতে কোনো প্রবলেম নেই, অনেক প্রজেক্টই আছে অনেক সুন্দর, তাই না? কিন্তু সেটা বিজনেস রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে না। যেমন আপনি ধরেন একটা কোম্পানির মালিক, এখন আপনি চাচ্ছেন যে আপনার কোম্পানির ভিতরকার এমপ্লয়িদের জন্য আপনি একটা চ্যাট সিস্টেম বানাবেন। কি বললাম? চ্যাট সিস্টেম বানাবেন। কিন্তু আপনি চ্যাট সিস্টেমটা বানাতে যে এখন আপনার বিজনেস রিকোয়ারমেন্ট কি? চ্যাট সিস্টেম বানাতে হবে, শেষ। কিন্তু আপনাকে বানাইতে দিতে বলছে, আপনি বানাচ্ছেন, বানানোর পর আপনি খুবই সুন্দর একটা চ্যাট সিস্টেম না, আপনি একটা এআই বট বানায় ফেলেছেন, যেটা অ্যাকচুয়ালি কি করতেছে, আপনার সাথে কথা বলতেছে। আছে না যে এআই সিস্টেম আপনার সাথে কথা বলে নিজে নিজে, দেখেন জিনিসটা সুন্দর, কিন্তু বিজনেস রিকোয়ারমেন্ট কি ফুলফিল হয়েছে? তার মানে একটা সিস্টেম তখন, একটা প্রজেক্ট কমপ্লিটলি ভালো হলেও যখন সেটা বিজনেস রিকোয়ারমেন্টকে টাচ করবে না, তখন সেটা কি হবে? সিস্টেম ফেল। গুড। তারপর কি? পারফরম্যান্স শর্টকাট। একটা জিনিস আপনারা মাথায় রাখেন, ট্রফি কথা মনে আছে কারো? ফুটবল বিশ্বকাপের টাইমে ট্রফি খেলা দেখে কখন? হ্যাঁ, ফুটবল। তো একটা জিনিস চিন্তা করেন, যখন ট্রফি ফুটবল বিশ্বকাপের টাইমে খেলা দেখাতো, তারা, আমি এটার ভিতর থেকে জানতে পারছি যে তারা তাদের নিজস্ব ডেটাবেসটা ইউজ করত ট্রফি পার্সোনালি। বাট যখন ফাইনাল খেলাটা হলো, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স যেটা হলো, তখন আনএক্সপেক্টেড ভাবে তাদের ইউজার সংখ্যা 20 লাখ ক্রস করে ফেলতেছে। এখন একটা জিনিস চিন্তা করেন, তারা তখন কি করছে? তখন এক এমপ্লয়ি, তার সাথে আমার সাথে তার কথা হয়েছে, তখন তারা করছে কি, ক্লাউড সার্ভিস আছে না, ক্লাউড সার্ভিস, বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভার থেকে ক্লাউড সার্ভিস নেয়, সেখান থেকে টেম্পোরারি ডেটাবেস কিনে নিছে, যাতে এই সার্ভারটা ক্র্যাশ না করে, এই সার্ভারটা যাতে ফেইল না করে। এখন চিন্তা করেন, তারা সিস্টেম হিসাবে কি সফল না দেখুন, কিন্তু তারা অ্যাকচুয়ালি কি তাদের সিস্টেম ইউজ করছে? তারা কি থার্ড পার্টি সিস্টেম ইউজ করছে না? তার মানে কি, একটা জিনিস চিন্তা করেন, তারা সিস্টেম হিসাবে ওকে, কিন্তু আপনি যদি হ্যান্ডল দেখায় বলেন যে ওকে ঠিক আছে আমি আমারটাই করবো, আমার কোম্পানির বাইরে আমি কারোটা ইউজ করবো না, পারফরমেন্স কি তখন ভালো হবে? প্রত্যেকটা ইউজার দেখবে যে তারা ফুটবল খেলা দেখতে যায়, লোডিংই দেখতেছে শুধু, তাদের কি খুব বেশি একটা ভালো লাগবে? পারফরমেন্স কি খুব ভালো হবে? তার মানে একটা সিস্টেম ফেল করার পিছে পারফরমেন্সেরও একটা ফ্যাক্ট থাকে, তাই না? এরপর কি বলে ইরর, যেটা একদম সবচেয়ে সোজা ভাষায়, এই কারণেই যে আপনাদের মনে হয় কিছু কিছু ওদের বলে দিছি যে এই কারণে আসলে এই জবটার ইম্পর্টেন্স অনেক বেশি। ওকে, আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করছেন, আপনার জন্য আপনার দৃষ্টিতে এটা ইরর নাও হতে পারে। কি বললাম? আপনার জন্য এটা একটা ইরর নাও হতে পারে, কিন্তু ওই যে ট্রফি অ্যাপের মতো যদি একসাথে 20 লাখ মানুষ লগ ইন করতে যায়, ধরেন অ্যাপটা চলবে, ডাটাবেসও কেনা আছে, বাট তার ইররটা তখন কি হবে? তখন সে 20 লাখ মানুষের যদি লগ ইন হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি না থাকে, তখনই তো ইরর থাকে। তখন কি আবার তখন কি করতে হবে? টেম্পোরারি ওই সার্ভিসটা অফ করতে হবে, যতদিন সেই সার্ভিস অফ ততদিন তার লস না। তারপর আপনি সেই কাজটাকে আবার করাচ্ছেন, সেই কাজটা করার সাথে সাথে আপনার কি কস্ট বাড়তেছে না? তাহলে কি এটা সিস্টেম হিসেবে কি একটা ফেইল সিস্টেম না? ওকে, এরপর যেটা আছে ইউজার রিজেক্ট দ্য ইমপ্লিমেন্টেড সিস্টেম। ওকে, প্রথম উদাহরণটা টেনে নিচ্ছি। আপনি সুন্দর একটা
AI চ্যাটবট বানাইছে, which is too much good, but এইটা ইউজার চাচ্ছে। ইউজার AI চ্যাটবট ঠিকই চাচ্ছে আপনারটা ভালো, কিন্তু ইউজারের মন ইচ্ছা চাচ্ছে না। রেডিটের নাম শুনছেন? হ্যাঁ, রেডিট কি খুব ফেমাস, কিন্তু এটা কি সার্ভিস খুবই ভালো না রেডিটের? তাহলে কেন মানুষ, কেন রেডিট টপকাইতে পারতেছে? ইউআই এর জন্য। ইউআই কার সাথে কানেক্টেড? ইউজারের সাথে কানেক্টেড। তার মানে ইউজারের সাইকোলজি, এটা আমি আপনাদের বলছিলাম মনে হয় ফেসবুক নিয়ে, যে ফেসবুকে মানুষ কেন বেশি এডিক্টেড থাকে জানেন? ইউজার ফ্রেন্ডলি তো সবকিছু, মোটামুটি সবাই চিন্তা করে ইউজার ফ্রেন্ডলি। ফেসবুকে সবচেয়ে বড় যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেটা হলো ওদের কালার, লাল নোটিফিকেশন না, ওদের কালার বেশি আমাদের সাইকোলজি হোয়াইট এন্ড ব্লু কে শান্তির প্রতীক বা কমফোর্টেবল ধরে না, এজন্য মানুষ বেশি সমুদ্র বা হেমন্তের আকাশ এই টাইপের জিনিস দেখতে পছন্দ করে, যাতে মানুষের ব্রেন ইজিলি এটাকে কমফোর্টেবল ফেজে নিয়ে আসে। তো ফেসবুক এই সাইকোলজিটা ইউজ করছে। কেন? অন্য কোনো কিছু কেন ইউজ করবে? কারণ তারা এইটার মাধ্যমে তাদেরকে আটকায় রাখবে। ওকে, এখন একটা জিনিস চিন্তা করেন, রেড কালার কি বেশি বোল্ডনেস বা রিচনেসের ফ্যাক্ট না, প্রতীক না? ইনস্টাগ্রাম কি রেড এন্ড হোয়াইট, তার মানে কি ওখানে কি আপনি ফেসবুকের মতো সব লেভেলের কন্টেন্ট পাবেন নাকি একটু আপার ক্লাস কন্টেন্ট পাচ্ছেন? আপার ক্লাস মানে কি ওটাকে মানুষ পিকচার পারফেক্ট করে দেওয়ার ট্রাই করে, তাই না? দেখবেন যে একই ছবি যদি দুই জায়গায় পোস্ট করেন, ইনস্টাগ্রাম আপনাকে বাই ডিফল্ট ভাবে এডিট করার কতগুলো অপশনই পোস্ট করার টাইমে দিচ্ছে, যেটা ফেসবুক কি দেয় প্রথমে। তার মানে বুঝতে হবে যে এখানে অলরেডি কালার কম্বিনেশন দিয়ে আপনাকে বোঝানো হয়েছে যে এখানে অ্যাকচুয়ালি ওই লেভেল থাকবে। সো এখন আসি এখানে যে ফেসবুক কেন ক্যাপচার করে রাখছে, কারণ আমাদের একে তো ইউজারের সাথে ও সব প্রকার ডাটা নিয়ে যাচ্ছে। আপনি ফোনে বলেন আরে দোস্ত আমি তো একটা ল্যাপটপ কিনবো, ওই শেষ পরের দিন দেখবেন খালি ল্যাপটপের অ্যাড আর আপনারা পুরো ফিড জুড়ে। আবার যদি হঠাৎ করে ধরেন কোনো এক সাকিব খানের কথা বলেন, সেই 1990 সালের ছবি থেকে শুরু করে সব কিছু চলে আসবে। আমি নিজে এটা দেখছি যে ভুলে কোনো একটা কমিউনিকেশনের মধ্যে ওনার নাম চলে আসছে, মাশাআল্লাহ ওনার জন্ম হিস্ট্রি থেকে সব আমার জানা হয়ে গেছে। তো এইটাই যে ও ইউজারকে ক্যাপচার করে রাখতে পারে, ও যা চায় তাই দিতেছে, এন্ড প্লাস সাইকোলজিক্যাল। তার মানে ইউজার যখন কোনো একটা কিছু রিজেক্ট করবে, যদিও আপনার সিস্টেম ভালো, যদিও আপনার সিস্টেম অন্যদের থেকে বেটার, কিন্তু অ্যাজ আ সিস্টেম সেটা কি হবে? ফেল হবে। এবং যেটা আছে কি যে আনমেইনটেনেবল জিনিসটা আমি বলি, 2 দিন পর পর ফেসবুক আপনার কাছ থেকে একটা সার্ভে বা কোনো কিছু একটা নেয়। চিন্তা করেন, দেখেন উপরে থাকে, আর ইউ সেভ এই টাইপের একটা জিনিসপাতি লেখা থাকে। তো আপনি আপনার ইনফরমেশনগুলো দিচ্ছেন এন্ড আপনি কমিউনিকেশনের মধ্যে ফেসবুকে কি করা উচিত এটাও বলে দিচ্ছেন। তারপর হুট করে দেখেন একদিন সকালে 20 MB-র একটা আপডেট, পরবর্তী থেকে পুরো ইউজ মানে ফেসবুকই চমলক করে যায়। ডান পাশে নোটিফিকেশন, বাম পাশ থেকে ধাম করে কংগ্রেচুলেশনের অ্যানিমেশন, এগুলা হচ্ছে। আগে কংগ্রেচুলেশন লিখলে কমেন্টে কিছু আসতো না, এখন দেখবেন কংগ্রেচুলেশন দেওয়ার পর ধাম করে বেলুন ফাটা শুরু করে। তো এই জিনিসগুলা কি মেইনটেইন করার জন্য হচ্ছে। যদি আপনি এই জিনিসগুলা মেইনটেইন না করতেন তখন কি এটা ইউজারের কাছে অ্যাকসেপ্টেবল হতো না, এবং এটা আপনি বিজনেস দিক থেকেও চিন্তা করলে এটা ফুলফিল হতে পারতো না। তার মানে কি যখন আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন বা সিস্টেম তৈরি করবেন, অবভিয়াসলি ওটাকে মেইনটেইন করতে হবে, আনমেইনটেনেবল কিছু তৈরি করা যাবে না। ওকে, যেমন আমার কাছে মাঝে মাঝে লাগে অনেক ভালো ওয়েবসাইট মেইনটেনেন্সের অভাবে পড়ে আছে। এরকম কতগুলো ওয়েবসাইট আমি আপনাদের বলবো সামনে আস্তে আস্তে, তখন ওগুলা দেখবেন। ওকে, ঠিক আছে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আপনাদের যদি কুইজে দিতে পারি যে কেন সিস্টেম তৈরি করবেন, দেখতে পারবেন। ওকে, মুখস্থ করতে হবে না, আপনি যে টপিকটা বুঝছেন জাস্ট কিওয়ার্ডগুলো মাথায় রাখবেন। ওকে, সেগুলো দিয়ে আপনি কাজ করবেন। ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে আসে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি। এইটাই আমি আপনাদের সাথে প্রথম দিকে খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলছি, বাট এখানে কি বলছি যে একটা জিনিসকে আপনি দেখেন, আমি সোজা বাংলায় বলি, আমি কোনো অফেন্ড করতেছি না কাউকে, বাট কোড অ্যাকচুয়ালি এখনকার যুগে সবাই বলে।
তাই না? আপনি একটা কমার্স আর্টসের স্টুডেন্টকে নিয়ে আসেন, সেও কিন্তু কোড করে দিতে পারে, তাই না? কারণ সে একটা কোর্স করে কোড সম্পর্কে জানতে পারে। বাট ডিফারেন্সটা কোথায় আপনারা ওনাদের মধ্যে? ডিফারেন্সটা এখানেই যে আপনি কোড করার টাইমে চিন্তা করেন কতটুকু ফাস্ট করা যায়, কতটুকু বিজনেস রিকোয়ার ফুলফিল করা যায়, কতটুকু ইজি করা যায়, নট অনলি ফাস্ট, কতটুকু লাইট ওয়েট করা যায়। লাইট ওয়েট মানে কি? ওরা কোনো নামাইছে না পিসিতে? পিসি প্যারালাইজ করে যায় না মাঝে মাঝে? তার মানে তো একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি চিন্তা করবেন যে একটা জিনিসকে আমি ফাস্টার বানাবো, স্মুথ বানাবো, ইজি বানাবো, লাইট ওয়েট বানাবো, যেটা অ্যাকচুয়ালি আমার ইউজারের ডিভাইসের উপর প্রেসার পড়বে না। এখন এআই এর অনেক অনেক রিসার্চ কাজ করা হয় যে ভালো ভালো অ্যালগরিদম ওগুলোকে লাইট ওয়েট করার প্ল্যান চলে। ওকে, সো এই জিনিসগুলো যখন আপনি মেইনটেইন করে কোনো একটা কাজ করবেন, তখনই সেটা একটা প্রপার সিস্টেম তৈরি করবে। আর এই মেকানিজমগুলো যেখানে বা এই টেকনিকগুলো যেখানে আলোচনা করা হবে বা যে এই টেকনিকগুলো যেখানে বলা হবে, সেটাই কি আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমি প্রথম ক্লাসে একটা কথা বলছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মোর দ্যান কোড। এই ওয়ার্ডটা মাথায় রাখবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি মোর দ্যান কোড। কারণ কোড আমার কাছে লাগে সবচেয়ে গ্রাউন্ড লেভেলের কাজ, তাই না? কোড যে কেউ লিখতে পারে। আপনাকে আমি প্রিন্ট করতে বললাম যে আপনি 5 বার আপনার নাম প্রিন্ট করবেন, একজন কি করবে? নেস্টেড লুপ ইউজ করতে পারে, একজন লুপ নাও ইউজ করতে পারে, একজন একটা লুপ ইউজ করতে পারে। হিসেবে একটা লুপ ইউজ করা সবচেয়ে এফিশিয়েন্ট, কারণ প্রিন্ট আপনি 5 বার আপনার নাম দিবেন, এইটা হয়তোবা লাইট ওয়েট হলো, কিন্তু অ্যাজ আ ডেভেলপার হিসেবে এটা কি খুব এফিশিয়েন্ট না। তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ শুধুমাত্র ওর কথা চিন্তা করলে হবে না, আমাদের কথাও চিন্তা করতে হবে। ইজন্ট ইট ক্লিয়ার? ওকে, এখন আপনি একটা জিনিস খেয়াল করছেন নাকি জানি না, আমি প্রথমে একটা সফটওয়্যার কেন ফেল হয় সেটার প্রথম পয়েন্টটা কি বলছি? কোনো কিছু কি বিজনেসের বাইরে আছে? আপনি যাই করেন, যাই করতে যান, কোনো কিছু কি বিজনেসের বাইরে আছে? তার মানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন একটা সফটওয়্যার তৈরি করবেন, আপনার মাথায় এটা মাস্ট বি থাকতে হবে যে এইটা বিজনেস রিকোয়ারমেন্টের জন্য কতটুকু এফিশিয়েন্ট, তাই না? এই কারণে আমরা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সেকেন্ড স্লাইডে, আজকে না সেকেন্ড স্লাইডে আমরা অনেকগুলো মডেল সম্পর্কে জানতে পারবো, যেটা নিয়ে আপনাদের কিছু কথা বলছিলাম। অনেকগুলো মডেল সম্পর্কে জানতে পারবো, ভি মডেল, অ্যাজাইল, ওয়াটারফল, আইটারেশন, অনেক মডেল আছে। এই মডেলগুলো কি করে? একটা প্রজেক্ট আপনি কি মানে পাওয়ার পরে ধাম করে কোড করে দিয়ে দেন, এটা কি হয়? না, একটা প্রজেক্ট তৈরি করে, সেটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়, সেটা টেস্টিং হয়, সেটার একটা আলফা বেস বা বিটা বেস বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলিজ করা হয়, তারপর ইউজার সেটা চালায়, সেটা ফিডব্যাক দেয়, তারপর আবার সেখান থেকে ফাইনাল প্রোডাক্ট চালু করা হয়। এগুলা কি মনে হয় যে হাওয়ার উপর হইতেছে? না, কোনো একটা মডেল অবভিয়াসলি এটার পিছে কাজ করতেছে। সো এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি শুধুমাত্র কোড না, এটা কি আসলে বিজনেস রিকোয়ারমেন্ট কমপ্লিট করবে, ইজি, ফাস্টার, লাইট ওয়েট সব কিছু করবে, মানে একটা পিকচার পারফেক্ট সিস্টেম তৈরি করার পিছে যত মেকানিজম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করে। ওকে, এতদিন আমরা বুঝতাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে জাস্ট হলো ডেভেলপমেন্ট, না, এটার পিছে শুধুমাত্র এইগুলা কাজ করে এমনও না। কম্পিটিটিভ প্রোগ্রামে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেলের মধ্যে কাজ করে, কারণ সেখানে কি শেখায়? কত এফিশিয়েন্টলি আপনি কত দ্রুত একটা জিনিসে পিসির উপর প্যারা না দিয়ে কাজ করতে পারেন। পিসির উপর প্যারা না দিয়ে কথাটা বুঝছেন? উপরে লেখা থাকে না এত টাইম রান টাইম, এত কেবি, এটা কেন দেওয়া হয়? আপনি দেখবেন যে দুইটা লুপ ইউজ করলে কোড আর নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ ওই সিস্টেমে বলছে যে দুইটা কোড রান করলে তো এটা রান টাইম বেড়ে যাবে, এটার উপর টাইম বেড়ে যাবে, আপনার কি কমপ্লেক্সিটি বেড়ে যাবে। এই কারণে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিংগুলো প্র্যাকটিস করে মানুষ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে ঢুকে যাতে এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারে। ক্লিয়ার? ওকে, এখন যেটা আছে যে আমাদের এখানে কি স্কোপ, মানে আমাদের মেইন যে এইমটা, মানে আমাদের যে ক্রাইসিসটা হয়, এই ক্রাইসিসটা আমাদের আসলে কি কি ক্রাইসিস হয়? 3টা ক্রাইসিস হয়। এক হলো ডেডলাইন, তাই না? সবচেয়ে বড় ক্রাইসিস যেটা ডেডলাইন, যেটা আমি আসলে আগের সেমিস্টারে যখন আমার কাছে স্টুডেন্টরা প্রজেক্ট জমা দিতে আসছে,
তখন আমি মানে আমাকে বলছিল স্যার প্লিজ নাম্বার গাইডে এসে নেন। তখন আমি একটা কথা বলছি যে এখন ডেডলাইন মিস করছেন, এখন যদি প্রজেক্টের ডেডলাইন মিস করার কারণে মার্কস না কাটি আমি, তাহলে ভবিষ্যতে ডেডলাইন মিস করার কারণে আপনার স্যালারি পেছে না। সো আমার এখন দায়িত্ব আপনার ডেডলাইনটা কাটা, কারণ ডেডলাইনের জন্য আপনার হলো মার্কস কাটা। কারণ কি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম প্রজেক্ট ফেল হয় ডেডলাইনের কারণে। আমার এক সুপারভাইজার ছিল, ওনার একটা কাহিনী বলছে, উনি প্রায় লাখখানেক টাকার মতো একটা প্রজেক্ট হাতে পাইছিল, জাস্ট 6.5 ঘন্টা লেট হয়েছে। মানে জাস্ট বলতে কি যে তার ডেট দেওয়ার কথা ছিল হলো 22 তারিখ দুপুর এতটায়। আমরা তো দুপুর কি 22 তারিখ মানে 11:59 সো এইটুকু আপনার মাথায় রাখতে হবে যে আপনি তখন কতটুকু টাইম দিছে, ওই টাইম সে ওইটা জমা দিছে রাত 8টায়, সে তখন সুন্দর মতো রেসপেক্ট ভাবে তার কাছ থেকে সেই প্রজেক্টটা নিছে, তার কিছু পরিমাণ পারিশ্রমিক দিয়ে সে পুরো টাকাটা ফান্ডিং ক্যান্সেল করে দিয়েছে। সো বাইরের দেশে ডেডলাইন মিন্স ডেডলাইন আমাদের মতো। ওকে, সেকেন্ড যেই ফ্যাক্টরটা আছে ওভার বাজেট। মজার বিষয় হলো আমরা ভাবি কি যে মানে ওভার বাজেট ইজ দা অনলি সলিউশন, টাকা ঢাললেই হবে। যদি টাকা ঢাললে হতো তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ 10 জন মানুষ একটা গ্রুপ করে একটা বেস্ট প্রজেক্ট তৈরি করতে পারে, তাই না? কিন্তু কেন হয় না? কারণ ওভার বাজেট আপনাকে ওভার চিন্তা করতে হেল্প করে, তাই না? আপনি চিন্তা করছেন আরে প্যারানাইট টাকা আছে সব হয়ে যাবে, দেখবেন আপনি সেটার পিছনের মেকানিজমগুলো আর চিন্তা করতেছেন না, আপনি আর কিছু ভাবতেই পারতেছেন না। ওভার বাজেট সবচেয়ে বড় একটা। আরেকটা কি লো কোয়ালিটি। লো কোয়ালিটি জিনিসটা আপনার বুঝতে হবে। লো কোয়ালিটি মিন্স কি আপনি অলওয়েজ বুঝুন যে প্রজেক্ট ভুল। লো কোয়ালিটি মানে প্রজেক্ট ভুল। কার উইকিপিডিয়া পেজে আজীবন থাকতে ভালো লাগে? উইকিপিডিয়া পেজটা খুলে গালে হাত দিয়ে বসে থাকতে খুব ভালো লাগে? আপনার কাছে কি মনে হয় যে উইকিপিডিয়া পেজটা খুবই কোয়ালিটিফুল? এটাই। তার মানে আমরা ধরেন একটা ওয়েবসাইট, আপনাদের একটা ওয়েবসাইট মেইনটেনেন্সে আছে, আপনি এটা ছেড়ে দিলেন, তখন আপনার প্রজেক্ট তো খুবই সুন্দর দেখতে, ফ্রন্ট এন্ড পুরো ফাটায় বসে, কিন্তু ব্যাক এন্ডে যায় আপনি ব্যাংকের ওয়েবসাইটে 5000 টাকা ডিপোজিট করলে বা 5000 টাকা আপনি যদি জমা রাখেন, আপনার ব্যাংক থেকে 5000 টাকা কমে দিচ্ছে। আপনার কাছে আসছিল 10000 টাকা, 5000 টাকা অ্যাড করার পরে এখন অ্যাকাউন্টে ব্যালেন্স 5000 টাকা। সো এই জিনিসটা হলো কি আমাদের সবচেয়ে বড় ফ্লট। এই তিনটা যখন কম্বাইন হয় আমাদের সফটওয়্যার ক্রাইসিসটা তৈরি হয়। তো শর্ট কোশ্চেন আসতে পারে, আমি আমার পড়ার মধ্যে যেহেতু এই থিওরিতে মজার বিষয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থিওরিতে থিওরি আর ল্যাবে কোডিং, মানে কোড যে করাবো আবার হলো থিওরি করবো ওখানে করবো। সো আমি আপনাদের পড়ার মাঝখানে একটু শুনেন আমি কি বলতেছি, কোনটা ইম্পর্টেন্ট বলতেছি মাথায় রাখবেন। আমি আপনাদের বলতে পারি যে ক্রাইসিস কয় রকম, 2 মার্কে 3 মার্কে একটা কোশ্চেন আসতে পারে না, ক্রাইসিস কয়টা ফ্যাক্টরের উপর ভিত্তি করে আছে? 3টা। ওকে, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটার উপর অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক্স এর উপর বিল্ড আপ করে কাজটা করতেছে। কিভাবে কাজ করতেছে দেখেন, এখানে সফটওয়্যারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি বলছে? আ লজিক্যাল রাদার দ্যান আ ফিজিক্যাল সিস্টেম এলিমেন্ট। মানে কি, আপনি যেটা আমি একটু আগে বললাম যে অনেক ওয়েব পেজ দেখবেন, যেমন যারা কেউ রিসার্চ করেন, এখানে রিসার্চের সাথে কাজে জড়িত, আচ্ছা রিসার্চে যখন আপনি কোনো একটা মানে বিভিন্ন ধরনের আমাদের স্কোপে যেতে হয়, তো ওয়েব পেজগুলো অনেকগুলো দেখবেন পুরো এত সুন্দর, মানে সামনে গেলে রং তুলির মতো রং আসতেছে, এই সেই হ্যান। সত্যি কথা বলতে জমা দিতে যায় বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ। তার মানে কি লজিক্যালি জিনিসটা নট ফিজিবল বাট ফিজিক্যালি ইটস সো মাচ গুড, তাই না? তার মানে আমাদের সবার আগে কি লজিক্যাল করতে হবে রাদার দ্যান দা ফিজিক্যাল এলিমেন্টস। ওকে, being developed or engineered but not being manufactured. এটা দ্বারা কে কি বুঝছেন আপনি বলুন? কেউ আমাকে আইডিয়া বলেন। 2 নাম্বারটা আগে আমাকে
বলেন যে ম্যানুফ্যাকচারড মানে কি? প্রোডাকশন করা হচ্ছে। প্রোডাকশন বলতে একটু মানে আমি বানানো মানে কি? জিরো থেকে স্টার্ট করে মানে এন্ড করে ওকে, আমি বলি আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, কোন একটা প্রজেক্টে আপনি প্রবলেম পাইছেন, তো ওই প্রবলেমটা পাওয়ার পর আপনার উচিত না প্রথম থেকে সেই কাজটা আবার করা। সেটা কি উচিত? পুরো কোড বাদ দিয়ে দিলেন, আমি আবার প্রথম থেকে ফেসবুক বানাবো, লাভ আছে? আপনাকে ইঞ্জিনিয়ার হইতে আগাইতে হবে। তার মানে কি, আপনি কি করবেন? প্রবলেম আইডেন্টিফাই করবেন, তার সাথে কানেক্টেড সব মেথডগুলো চেক করবেন, সেই মেথডে কোনো প্রবলেম আছে সেগুলোকে আপনি চেঞ্জ করবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি, কোনো প্রবলেম হলে প্রথম থেকে করি চল, বা ওই যা আবার মুছা দেয়, মেথড মুছা দেয়, প্রথম থেকে আবার কাজ করা শুরু করি, এই জিনিসগুলাই করি। গিটহাবে প্রজেক্ট আপডেট হয়েছে নাকি না হয়েছে কিছুই জানি না আমরা, কিন্তু আমাদের মানে ডিপ্লয় করতেই থাকি, চেঞ্জ করতেই থাকি, কিন্তু আমরা ভাইবা কাজ করতে না। এইটা যদি সোজা বাংলায় কথা বলি, এটা বুঝতেছে কোরিয়া ভাবিয়া কাজ ভাবিয়া করবে না, সরি উল্টা, ভাবিয়া কোরিয়া কাজ কোরিয়া করবে। সো এটা দ্বারা এটা বোঝাচ্ছে সফটওয়্যার কস্ট কনসাল্টিং ইন ইঞ্জিনিয়ারিং বাট নট ইন ম্যাটেরিয়ালস। মানে কি, আপনার সফটওয়্যারগুলোর অবভিয়াসলি ম্যাটেরিয়ালের উপর অনেক বেশি আপনার জোর দিতে হবে কস্টিং। যেমন কি, আপনি 10 জন ম্যান পাওয়ার নিলেন, বাট আপনার কাছে ওরাকলের ফ্রি ভার্সন আপনি দিয়ে রাখছেন, যেখানে লিমিট খুব কম, লাভ আছে 10 জন দিয়ে। সে বেস্ট একটা ডিবিএ তৈরি করে দিল, আপনাকে বেস্ট একটা ইন্টারফেস তৈরি করে দিল, লাভ আছে কোনো? আপনি তাকে ডিপ্লয় লিংক তৈরি করার জন্য একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে দিলেন, যে এখানে তুই তোর প্রজেক্ট ডিপ্লয় করবি, এখন আমাদের কাছে বাজেটে আমরা এতগুলো এমপ্লয়ি। তার চেয়ে উচিত ছিল না যে এমপ্লয়ি এফিশিয়েন্ট নিয়ে তারপর তার উপর ডিপ্লয় লিংক করা, যে একটা পেইড ডিপ্লয় পেজ দেওয়া, যেখানে আমি আমার কোড দিলে ডিপ্লয় তৈরি করে দিই, ডিপ্লয় লিংক তৈরি করে দিই, তাই না? তার মানে ম্যাক্সিমামটা আমাদের ম্যাটেরিয়াল না ইঞ্জিনিয়ারিং উপায় আগাতে হবে। তারপর কি, সফটওয়্যার ডাজ নট ওয়্যারিং আউট বাট, আচ্ছা এই টার্মটার সাথে কেউ পরিচিত? এটা একটা ফেক ইংলিশে, ওয়ারেন্টি মানে কি বলো তো? ছিঁড়ে যাওয়া বা মানে একদম ডিস্ট্রয় করা। ইয়েস, ওয়্যারিং আউট মিন্স কি, ডিস্ট্রয় করা। আপনার একটা জিনিস নষ্ট হইতেই পারে, সেটাকে আপনি কখনো ফেলে দিবেন না, যেটা ডাটাবেসে আপনারা করেন, টেবিলের প্রবলেম, আরে ড্রপ দ্য টেবিল না, এই কাজ করা যাবে না। আপনাদের করতে হবে কি, সেটাকে আপনাকে ডিস্ট্রয় করতে হবে যখন আপনার হার্ডওয়্যারে সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করা হবে, একদম প্রবলেম হচ্ছে তখন। কিন্তু আপনি টেস্টিং ফেজে বারবার যদি ড্রপ করেন, কতবার তৈরি করবেন? আপনাকে কি করতে হবে, এইটাকে বারবার কি করতে হবে, আপডেট করতে হবে, ইউজ করতে হবে। যদি আপনি এটা বারবার আপডেট বা ইউজ না করেন, তাহলে কি এটার কোনো লাভ আছে? আপনার কিছু হইলেই যদি ড্রপ করে দেন, তাহলে লাভ আছে? কয়বার আপনি ডাটা কেবিল ডাটা এন্ট্রি করবেন, কয়বার আপনি ডাটা ইনসার্ট করবেন, তাই না? তো আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি সম্পূর্ণ এটাকে ডিস্ট্রয় করতে পারবেন না। হ্যাঁ, একান্ত তখন ডিস্ট্রয় করবেন যখন এটা ব্যাকডেটেড হয়ে যাবে, ওকে? তখন আপনি একদম ডিস্ট্রয় করে দিতে পারবেন, ওকে? আর এরপর যেটা আছে, সফটওয়্যার ইজ আ ডিফারেন্সিয়েটর। মানে কি, এই জিনিসটা একটু পড়েন তো, কি বুঝেছেন ভিতরের জিনিসটা, একদম ভিতরের জিনিসটা। বুঝছেন কেউ কিছু? প্রতিটা পার্ট ইউনিক হবে, আলাদা আলাদা ইউনিক মানে ফিচারগুলো একটা জন্য সেপারেট হবে। ওকে, আমি বলি সোজা হিসাব। ব্যাংকে চাকরি করেন আপনারা ব্যাংকে চাকরি করেন, এখন আপনাদের সফটওয়্যার, আপনি হলেন ক্যাশিং নিয়ে বসছেন, আপনার কাছে টাকা সব ডিপোজিট করতেছে, আপনার কাছে আবার পাওয়ার আছে ক্যাশ এডিট করা। তো ভালো, ক্যাশ একদিন থেকে নিবেন, ওখান থেকে আপনি ব্যালেন্স শিট মিলাই রাখবেন। দ্যাট মিন্স সবাইকে সব অ্যাক্সেস না দেওয়া, এটাই বুঝাচ্ছি। এটা শুনতে মনে হবে যে সবারটা ইউনিক হয় না, সবাইকে সব অ্যাক্সেস না দেওয়া, যার যতটুকু অ্যাক্সেস আছে তার ওই অনুযায়ী আলাদা ওয়ার্ক স্টেশন তৈরি করা।
যেমন আমাদের যে প্রবলেমটা, আমরা একই ওয়েবসাইটে, মানে যে আমাদের প্রবলেম আসলে আমরা বিএসসি লেভেলে এইচআর কি করব, একই ওয়েবসাইটে অ্যাডমিনও লগইন রাখি, একই ওয়েবসাইটে আমরা স্টুডেন্টও লগইন রাখি, একই ওয়েবসাইটে আমরা মালিকদেরও লগইন রাখি। এটা কি ওয়ার্কস্টেশন আলাদা হলো? না। আমাদের তখন কি করতে হবে যে অ্যাকচুয়ালি তাদের ইন্টারফেসটা চেঞ্জ করে দিতে হবে। তাদের জন্য তাদের ওয়ার্কস্টেশন, তারা লগইন করবে শুধুমাত্র স্টুডেন্টরাই যাতে লগইন এর টাইমে এই ইন্টারফেস পায়। ক্লিয়ার? বা তাদের জন্য আলাদা সিস্টেমই থাকবে, নট এক সিস্টেম থেকে সবগুলো ইন্টারফেস একই রকম থাকতেই পারে কিন্তু নট ফ্রম দ্য সেম সিস্টেম, তাই না? ওদের জন্য আলাদা সিস্টেম থাকবে, ওয়ার্কস্টেশন আলাদা থাকবে। এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ক্যাশিয়ারস ওয়ার্কস্টেশন ইজ সুপারমার্কেট। দেখেন যে ক্যাশিয়ার থাকে তার জন্য ওয়ার্কস্টেশনটাই কিন্তু আলাদা, তাই না? তো এটাই বলতেছে without spare part in software maintenance no extra useless feature in software। মানে কি? এইটা খুব কঠিন একটা জিনিস, এই পয়েন্টটা আপনাদের এটা খুব ইজি থিওরি লাগলে আমি আপনাদের মাথায় বলে দিই। এটা হয় কি, এটা তারা আরো বেশি ফিল করতে পারবে যারা আসলে একটা নিজেদের ছোটখাটো কোম্পানি চালায়, যখন আইটি ফার্ম তৈরি করে ফেলবে। দেখেন আপনার কাছে একটা সফটওয়্যার আসলো, ফিউচারে একটা জিনিস আপডেট আসতে পারে, সেইটার জন্য আপনি একটা ফাংশনালিটিস তৈরি করতে পারেন এবং ওটা রেখে দিতে পারেন। রেখে দিছেন যে ওকে এখানে যদি আমার এই আপডেটটা আসে আমি এই কাজটা করবো, এই জন্য এই পার্টটা আমি রেখে দিই। এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি আননেসেসারি একটা মেথড আগে থেকে এটা দিয়ে রাখেন, জায়গা রেখে দিলেন, তখন কি সেটা খুব বেশি কস্ট ইফেক্টিভ হবে? সফটওয়্যারের সাইজ বড় হয়ে যাবে না? আরে আপনি ঘুমায় যেতেছেন কি করা উচিত? এই কার কার ঘুম? স্যার আপনার কি ঘুম আসতেছে? শিওর? আচ্ছা, মোস্ট সফটওয়্যার কার কার ঘুম আসছে? আচ্ছা, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা জিনিস আপনি বারবার বুঝবেন, যেহেতু সবকিছু আপনার বিজনেস রিকোয়ারমেন্টের উপর কাজে লাগতেছে, তার মানে কোনো কিছু আপনি নিজ থেকে করতে যাবেন। বিজনেস রিকোয়ারমেন্ট আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই আপনি সেই অনুযায়ী কাজ করবেন। এটা কি বলছে কি যে আপনি বেসড অন দ্য বিজনেস রিকোয়ারমেন্ট বা রিকোয়ারমেন্ট আপনি কাজটা করবেন, তাই না? নিজ থেকে এক্সট্রা তো দেওয়ার দরকার নেই, নিজ থেকে আপনার তো স্কিল প্রুফ করার দরকার নেই, তাই না? ওকে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি বুঝছেন? অসুবিধা নেই? ওকে, সাব সিস্টেম ভার্সেস মডিউল। একটু আগে আমরা যেটার কথা বলতেছিলাম যে সাব সিস্টেম আর মডিউল জিনিসটা খেয়াল করুন। এই পুরা চিত্রটা খেয়াল করেন তো। এখন আমাকে পুরা চিত্রটা খেয়াল করে আমাকে একটু বুঝান যে চিত্রতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, কি করা হয়েছে। আগে দেখেন, আগে কমেন্ট করবেন না, আগে দেখেন, একটু পুরা চিত্রটা দেখেন। দেখছেন? দেখেন, এখন আমি আপনাদের বলি বেসিক পার্থক্যটা কি সাবসিস্টেম এন্ড মডিউলের মধ্যে। সাবসিস্টেম হলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। সাবসিস্টেম কি থাকবে? সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আর মডিউল কি? সম্পূর্ণ কি থাকবে? অ্যাকচুয়ালি এটা কি করে? অ্যাকচুয়ালি আপনার হলো কি করার ট্রাই করতেছে, এইটা একটার সাথে আরেকটা কানেক্ট করার ট্রাই করতেছে মডিউল। তার মানে কি? চিন্তা করেন, যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, প্রজেক্ট বাদেন ধরেন আমি একটা বাইক বানাইলাম, বাইকে আপনার চাকা কয়টা লাগতেছে? দুইটা। চাকা নিজে কি সাবসিস্টেম না মডিউল? সাবসিস্টেম। চাকা কি কার উপর ডিপেন্ড করতেছে? না, চাকা কার উপর ডিপেন্ড করতেছে না। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যখন আমি এই মডিউলটার সাথে এইটা অ্যাড করব, এই মডিউলটার কি এইটার দরকার আছে না?
এই মডিউলটা কি এটা দরকার আছে কারণ ওরটা দেখেন ওর অটোমেটিক্যালি কিন্তু সব বডিটা তৈরি করা যাচ্ছে ওর কিন্তু চাকাগুলো আলাদা করা তার মানে কি উপরের ওইটা কি ওর উপর ডিপেন্ডেন্ট তার মানে উপরেরটা কি মডিউল তাই না একটু কি বুঝতে পারতেছেন ওকে ঠিক কোনো পার্ট যদি সোজা সব ডিপেন্ডেন্ট হ্যাঁ যদি একদম ইন্ডিপেন্ডেন্ট থাকে এখানে বলা আছে দেখেন এখানে কি বলা আছে ডাজ নট ডিপেন্ড ওকে এখন আপনাদের এখান থেকে আপনাদের কমন সেন্স থেকে আপনারা অ্যানসার দিতে পারবেন যে যখন আপনি একটা স্ট্রাকচার কোড তৈরি করেন সেটার মধ্যে অনেকগুলা মডিউল থাকে অনেকগুলা মেথড থাকে মেথড মিন্স সাবসিস্টেম অনেকগুলো সাবসিস্টেম মিলিয়ে তো একটা মেথড তৈরি হবে চিন্তা করেন আমরা যখন জাভাতে একটা প্যাকেজের সাথে একটা প্যাকেজ কানেক্ট করছি মাথায় আছে প্যাকেজ যদি কারো মনে থাকে তখন ওটাকে আমরা কি বলি একটা মডিউল বলতাম না যে মডিউল কানেক্ট করতাম কারণ এই মডিউল ছাড়া ওই মডিউল চলতো না কারণ তাদের মধ্যে ইনহেরিটেন্স করা ইনহেরিটেড একটার সাথে আরেকটা করা তার মানে কি এটা মডিউল মেথড ও কি কাউকে গুনতো মেথড কাউকে কি গুনতো আপনি একটা প্লাস ব্যাংকিং সফটওয়্যার বানাইতেছেন কি করতেছেন ডিপোজিট প্লাস ইকুয়াল ডিপোজিট তার মানে যত টাকা আসতেছে তত টাকায় যোগ করেন কত টাকায় ঢুকাইতেছেন এইটা তো ওর সাথে ও এখানে যান নতুন একটা ক্যালকুলেটরে যান ও সব জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট ও তো সব জায়গাতেই কাজ করে তাই না তার মানে এইটা সম্পূর্ণ আলাদা কি একটা সিস্টেম সাব সিস্টেম ওকে একটু কি বুঝছেন পার্থক্যটা কি বুঝছেন ওকে এখন আমাদের এখান থেকে আসে যে মেইনলি যে আমি প্রথম থেকে আপনাদেরও এই কোশ্চেনটা করছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দ্বারা আপনি কি বুঝাইতেছেন দেখেন কম্পিউটার সায়েন্স আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে বেসিক পার্থক্য কি বলা এইখানে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি করতেছেন অ্যাকচুয়ালি শুধু টেকনিকগুলো দিতেছেন যেটা আপনাকে ইকোনমিক সেন্সে স্টেবল করতে হেল্প করে দেখেন আমরা প্রথমে এই পুরো সিএসসি লাইফে কোন একটা কোর্স পাইলাম যেখানে ফার্স্টেই বলা আছে কি একটা সিস্টেম কখন ফেল করবে যখন বিজনেস রিকোয়ারমেন্টটা ফেল করবে তার মানে কি এটা ইকোনমিক্যাল সেন্সে কাজ করতেছে না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কারণ সিএসসি মানে কি কোড সবাই করতে পারবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনি একটা জিনিসকে আপনার মতো প্রসিড করতে পারবেন প্রসিডিউর আকারে চালাতে পারবেন কোড করতে পারবেন শেষ কোড সবাই করতে পারে এখন ক্লাস 8 এর বাচ্চারা পাইথন পারে বোর্ড হইতে দাও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনাকে কি কি হেল্প করতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই প্রোডাক্টটাকে সোজা হিসাব শুধু প্রোডাক্ট না একটা মাস্টারপিসে তৈরি করতে হেল্প করতেছে ওকে সো আমি প্রথম থেকে যেটা বলতেছি যে আমাদের টার্গেট থাকবে এই মডিউলগুলো বা এই চিন্তাগুলো আমাদের মাথায় রেখে আমরা ল্যাবে কাজ করব আমরা ল্যাবে ওই একই কোডই তো করব কিন্তু কথা হলো এতদিনের কোড আর এখনের কোডের মধ্যে কি পার্থক্য থাকবে এটাকে আমরা বিজনেস মডিউল বা এটাকে আমরা কোন একটা মডেলের মধ্যে ফেলানোর ট্রাই করব যে এইটা এভাবে বিল্ড হচ্ছে এভাবে স্কোপটা রেখে দিচ্ছি ক্লিয়ার ওকে আচ্ছা এইটা নিয়ে আমি একদিন বলছিলাম কথা যে এখানে অনেক স্টুডেন্ট ছিল চারজনের মতো তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC one of the most important question in the Viva board অথবা এক্সামের জন্য বা যাই হয় SDLC এখানে কয়টা প্লট বা প্লটিং দেখতেছেন চিন্তা করেন তো 7টা দেখতেছেন না আমি আগের ক্লাসে বললাম যে 7টা 8টা পাবেন ইভেন্চুয়ালি কথাগুলো একটু চেঞ্জ থাকবে একটু কাহিনী যেহেতু অনেক স্টুডেন্ট ছিল আজকে আমি আবার রিপিট করব শুনেন একটা জিনিস চিন্তা করেন যখন আপনি প্রথমেই একটা প্রজেক্ট পাচ্ছেন আপনি কি প্রথমেই ধাম করে এটার কাজটা শুরু করে দিচ্ছেন নাকি আগে আমাদের কাছে আগে আপনার প্রজেক্টের প্রপোজালটা পাঠান আমরা দেখি আমরা আপনাকে বলি কি করতে চাও আইডিবি করেন না আপনারা তখন আমরা কি বলি যে আপনার প্ল্যান কি এটা কেন ভালো কি এখান থেকে আসে কি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড স্পেসিফিকেশন মানে আপনার প্রজেক্টটার মোটিভ আমার প্রজেক্টের মোটিভ ই-কমার্স এখন তখন আমাদের সেকেন্ড কোশ্চেন থেকে হাজার হাজার ই-কমার্স সিস্টেম আছে আপনারটা কেন আমরা আইডিবি হিসেবে নিব তাই না আছে তো এক্সিস্টিং জিনিসের উপর কাজ করে লাভ আছে আপনার এই বয়স মানে আপনাদের বুড়াবুড়ি বলতেছি না আপনাদের এই সেমিস্টারে এখন তো শেষ প্রায়
এখন যদি এক্সিস্টিং একটা চাল ডালের মতো ওয়েবসাইট বানান, কোনো লাভ আছে মার্কেট প্লেসে? তখন আমরা জিজ্ঞাসা করি অন্যগুলার থেকে আলাদা কি পার্থক্য? প্রজেক্ট হইলেই হবে না, কি পার্থক্য, কোন ফিচারটা অ্যাড করতে না যেটা আমি অ্যাকচুয়ালি আলাদা করতে পারি। তো এই জন্য কি হয়, নর্মাল মার্কেট প্লেসগুলোতে কি হয়, একজন আইডিয়া নিয়ে আসে যে আমার একটা এমন কিছু লাগবে যেটা আসলে মানে যে রিকোয়ারমেন্ট দিতে আসে সে আসলে অনেক উল্টাপাল্টা কথা বলে, যে আপনাকে কাজ দিবে তার অধিকার আছে উল্টাপাল্টা কথা বলে, কারণ সে কি করে আপনাকে টাকা দিতেছে প্রজেক্টের। সে এমনও বলতে পারে এমন একটা কোড যেটার জন্য এন্টার ক্লিক করলেই ল্যাপটপের পাশ থেকে দুটো পাখা হয়ে উড়ে যাবে, সে বলতে পারে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো যে আপনাকে সেখান থেকে কি বের করতে হবে, রিকোয়ারমেন্টস গুলো বের করতে হবে, যেটার জন্য একটা বিদেশে ভালো জব আছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এসআরইস। হ্যাঁ, এসআরইস মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেম, তারা যেটা করে। ওকে, আমাদের দেশে অ্যাকচুয়ালি ডেভেলপারের সমস্যা নেই, তারাই টেস্টিং করে, তারাই হলো এসআরএস করে, তারাই এসকিউএল সবই করে। সো আমরা সবই পারি। বিদেশে মানুষ একটু কম পারে, তো এই জন্য তাদের জন্য আলাদা লেভেল আছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার। ওকে, তো তারা এক নাম্বার কাজটা করে, তারপর তাদের কাছ থেকে ডেভেলপারদের কাছে নিয়ে যায়, স্যার দিস ইজ ইওর রিপোর্ট, দিস ইজ ইওর ডকুমেন্ট, নাও বিল্ড দিস। তখন ডেভেলপাররা কি করে, বিল্ড করা শুরু করে। বুঝতে পারতেছেন? তো এখন চিন্তা করেন, বিল্ড করার আগে আপনি যখন প্রথমে বিল্ড করতে যান, আমরা কি আপনার কাছে ডিরেক্ট বিল্ডিংটা চাই নাকি বিভিন্ন ডায়াগ্রাম চাওয়া শুরু করি? ইউজ কেস ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম, ওই ডায়াগ্রাম, কেন? ডিজাইন দ্য মডিউলস। আমরা চাই আপনি কি প্ল্যান করতেছেন এটার একটা ডিজাইনিং পার্টের মধ্যে দিয়ে আপনি চান, তাই না? আপনি যদি ডিজাইন পার্টে না যান, প্রথমেই তো আপনি ফেস করবেন প্রবলেম যে আমার কয়টা কি লাগবে, আমি কি করব না করব, আপনি কোনো গাইডলাইন পাবেন না। সো ডিজাইনিং অথবা মডিউলিং, ওকে, বা মডেল। ওকে, এরপর যেটা আসে সব শেষ, এখন আপনি কি করা শুরু করবেন, কোড করা শুরু করবেন, তাই না? এই জন্য এখানে কি বলছে, কোডিং বা ডেভেলপমেন্ট, যেটাকে আমি বলি আগের ক্লাস কি বলছিলাম, ইমপ্লিমেন্টেশন দা প্রজেক্ট, তাই না? এখানে কেউ যদি কোডিং বা ডেভেলপমেন্ট না লিখে ইমপ্লিমেন্টেশন লেখেন, আমার কোনো সমস্যা নেই, আমি ওকে, জাস্ট আমি আপনাকে বুঝাইতেছি যে জিনিসটা কি হতে পারে। যখন আপনি কাজ শেষ করে দিবেন বা যখন আপনি কাজটা অলমোস্ট শেষ করবেন, তখন এই জব পোস্টটার অনেক ইম্পর্টেন্স আছে। এই কারণে আমাদের ডেভেলপারদের সাথে এদের অনেক বড় একটা ঝগড়া লেগে যায়, কারণ আপনি সারা রাত চুল ছিঁড়া যে কাজটা করেন সেটা পরের দিন বলে হয় না। এই জন্য দেখবেন ডেভেলপার আপনার এসকিউএল কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে একটা ঝগড়া লেগে থাকে, এবং এটা অ্যাকচুয়ালি লাগে, আর ফ্রেন্ডদেরও লাগে। আমার ফ্রেন্ড ডেভেলপার আর আরেক ফ্রেন্ড হলো এসকিউএল ইঞ্জিনিয়ার, দুইজনেরই প্যারা। সো এখন একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি একটা জিনিস কাজ করবেন তখন ওটাকে আপনার টেস্ট করতে হবে, ভ্যালিডেশন আনতে হবে। টেস্টিং এর কয়টা পার্ট আমি, আচ্ছা আপনারা মনে শুনে না, আমি বলি টেস্টিং কয় রকম আছে জানেন কেউ? আরে দেখাইতেছি কয় রকম আছে, দুই রকম আছে। একটা হলো কি অটোমেটেড বা অটোমেশন টেস্টিং, আর একটা কি ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং কি, আপনি ধরে ধরে প্রত্যেকটা পার্টকে নিজে থেকে টেস্ট করবেন। যেমন কি, এই যে ইউআই, আপনি যখন ফেসবুকে লগইন করতে আসবেন তখন বলে ওকে ইউজার নেম পাসওয়ার্ড দেন, লগইন হিয়ার। এই বাটনটা কারো ইচ্ছা করবে এখানে ক্লিক করে লগইন করতে না, তার চেয়ে কষ্ট করে জোরে প্রেস করে আনস্টল করেন। কিন্তু স্যার ফেসবুক করলে করতে হবে, এটাই তো সাইকোলজি নিয়ে আটকে রাখছে, এখন যা ইচ্ছা তাই করুন। ফার্স্টে নেশার রোগ ধরাইছে, এরপরে হলো আপনারা ফ্রিতে নেশা করতেছেন। এখন স্যার দেখেন, এই যে আমাদের ইন্টারফেস, যদিও আমি আরেকটু বলি, ইন্টারফেস নিয়ে আমরা যে কাজটা করলাম এটা ইন্টারফেসের প্রবলেম না। তখন আমরা কি করব, ম্যানুয়ালি দেখব যে এটা করতে আমি কমফোর্টেবল ফিল করতেছি না। সো এটা ম্যানুয়ালি কাজ করা হচ্ছে না, এইটাই কি ম্যানুয়াল টেস্টিং। অথবা আপনি নিজে নিজে আইডি লগইন করে পাসওয়ার্ড চেক করে লগইন করলেন, দেখলেন এরর আসতেছে, এই জিনিসগুলো কি ম্যানুয়াল টেস্টিং। আপনি ম্যানুয়ালি কাজগুলো করতেছেন কারণ হেল্প না নিয়ে কাজটা করতেছেন। আর আরেকটা জিনিস বলে রাখি যে এই যে ইন্টারফেস নিয়ে বা ইউআই নিয়ে যে প্রবলেমগুলো টেস্টিং করা হয় সেগুলোকে বলা হয় ইউআই টেস্টিং। এসব কাজ জেনে রাখেন, মানে জাস্ট নলেজের জন্য। ওকে, এরপর
অটোমেটেশন টেস্টিং কি এটা আপনাদের বলা হয়েছিল যে ওই যে বললাম যে কপাল তো ভালো থাকবে না, আপনার প্রজেক্ট তো মানে এত ভালো হয়েছে যে আপনার কপাল খারাপ। আপনার প্রজেক্ট এত ভালো হয়েছে যে 10,000 জন 1 মিনিটে এখন লগ ইন করতেছে। এখন কি করবেন? এখন আপনার হাত পায়ে আঙ্গুল হলো 20টাও যদি একসাথে চালান 10,000 আইডি ক্রিয়েট করতে পারবেন না? পা দিয়েও যদি ল্যাপটপ চালানো শুরু করেন না, সম্ভব না। সো তখন আপনার কি করতে হবে? কিছু টুলসের হেল্প নিতে হবে। বিভিন্ন ধরনের টুলস আছে, সেলেনিয়াম, অনেক ধরনের টুলস আছে। এগুলো আপনাকে কি করে? অটোমেটিক্যালি আপনাকে টাইমের উপর বেস করে আপনি তাকে টাইমও বলে দিতে পারেন। ইভেন্চুয়ালি এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজও করা হয়। সেলেনিয়াম বা বিভিন্ন ধরনের কাজগুলোতে আপনি অটোমেশন বা কিছু কোড লিখতে হবে। এই কোডগুলো লেখার মাধ্যমে বিভিন্ন ধরনের টেস্টিং করে, সেটা কি? অটোমেশন টেস্টিং। ক্লিয়ার? যাক, এটা নিয়ে এখন বলার দরকার ছিল না। এখন কি আসে বলেন? ইমপ্লিমেন্টেশন। নট অনলি ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন তো এখানেও হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে ওই যে আমি বললাম না যে আলফা, বিটা, গামা এই ধরনের প্রজেক্ট ফেজ তৈরি হয়, আমরা ওইটাকে ইমপ্লিমেন্ট করি যে দেখি কেমন লাগে আমাদের প্রজেক্টটা। তো ইমপ্লিমেন্টেশন, ইন্টিগ্রেশন, ডিপ্লয়মেন্ট, ডেলিভারি, যেটাকে আমি এক কথায় কি বলছিলাম, প্রজেক্ট ডেলিভারি বা রিলিজ। হ্যাঁ, এটা কি? সে একটা ফেজ আপনাকে দিয়ে দেয়, রিলিজ করে, প্রজেক্ট রিলিজ করে। ইভেন্চুয়ালি আপনারা যখন ইনশাআল্লাহ ভালো জায়গায় চাকরি করবেন, ডেভেলপমেন্ট করবেন, তখন দেখবেন যে রিলিজ ডেটের আগে আপনাদেরকে অফিসে ঘুমাইতে দিচ্ছে। কারণ রিলিজ ডেটের আগে আগে ওই প্রজেক্টের এই কিউএ ভুল ধরে, ওই কিউএ ভুল ধরে, আপনার ওটা ঠিক করতে হয়। কারণ পরের দিন ক্লায়েন্টের সামনে রিলিজ। ধরেন আপনি ফেসবুক পরের দিন রিলিজ দিবেন, সারা বিশ্বে মার্কেটিং করে ছড়ায় বেড়াচ্ছেন পুরো চ্যাটজিপিটির মতো। চ্যাটজিপিটি পরের দিন রিলিজ দিবেন, সবাই ওয়েট করে আছে, বা ডিপসিকের মতো। তো যাই দেখতেছেন যে এত মানুষ ঢুকছে যে এখন ওটা সার্ভারে লোড করতেছে, কেউ চালাইতে মজা করতেছে, দূর ডিপসি, আবার সেই চ্যাটজিপিটিটা। তো এই জিনিসগুলা কাজ করে ডেলিভারির দিন বা ডিপ্লয়মেন্টের দিন। ওকে, এরপর যে ফেজটা আছে, কি ফেজ আছে? মেইনটেনেন্স। মনে আছে একটু আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট করছিলাম, যেই সিস্টেম মেইনটেনেন্স করা যায় না সেটা একটা ফেইলিয়ার। তার মানে কি? যে প্রজেক্টটা আপনি মেইনটেনেন্স করলেও আপনি মেইনটেনেন্স যদি না করেন তাও কি ফেইলিয়ার। ওকে, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট কি? অপারেশন অর মেইনটেনেন্স। অপারেশন মানে কি? প্রথমে যেটা করা, মেইনটেনেন্স করে সেটার উপর অপারেশন চালানো। লাস্টে কি? লাস্টে কি? ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কি বুঝছেন? প্রত্যেকটা প্রজেক্টের আগে দেখবেন একটা গাইডলাইন দেওয়া থাকে। আপনি চোখে কি পানি ছেড়ে দিব, তাহলে সমস্যা নেই। টললে কইরা যাইতেছে আল্লাহ। শুনেন, ঘুমায়েন না কেউ। আমি যতটুকু পারি ট্রাই করতেছি ইন্টারেস্ট আনানোর। ঘুমায়েন না কেউ। আমি না স্যার, আপনি আমারও বলছেন। শুনেন, ডকুমেন্টেশন কি? আপনি গিটহাবে যখন ঢুকে খুব ভালো ভালো প্রজেক্টের নিচে একটা ফাইল থাকে, বলেন তো কি? গুড। কোন একটা গেমে সিস্টেমে ঢুকলে কি থাকে? রিড। এগুলা কেন? একটা সেট অফ ইনস্ট্রাকশন দিতে। কারণ আমরা রিডমি ফাইল পড়িই না, আমাদের কোড কপি করতে পারলেই হলো। সো দরকার নেই আমাদের রিডমি দরকার, কিন্তু বাইরের দেশে রিডমি খুবই দরকার। কারণ একটা প্রজেক্টে কি করা হয়েছে, একটা ডেভেলপার বা একটা সিস্টেম ম্যানেজারের যেভাবে দায়িত্ব সেটা মানুষকে বোঝানো, এবং অ্যাজ আ ইউজার আমাদের উচিত সে কি বোঝানো ট্রাই করছে সেটা আমাদের বোঝা। তখনই আপনি ওই প্রজেক্টটা আরো ভালো মতো ইউজ করতে পারবেন। আপনি ওই প্রজেক্টটা ইউজ করে মজা হবে। সোজা এসে ক্লিয়ার? তো এইচডিএফসি এর লাইফ সাইকেল সম্পর্কে বুঝছেন? ক্লিয়ার? কেউ কি ভুলবেন? এটা কিন্তু মানুষ মুখস্থ করে। সত্যি কথা, এটা মুখস্থ করার কিছু না। আপনি আপনার লাইফের কথা চিন্তা করেন, তাই ঠিক আছে? ওকে, এখন কিছু কেস স্টাডি আছে। কেস 1 আছে সরি আমি কি করলাম? ঠিক আছে, পুরোটা পড়েন। পুরোটা বলতে এইটুকু পড়ে না, আস্তে আস্তে পুরোটা পড়ে।
অপশন কি কি আছে? অ্যানসার কোনটা হবে? সি নাকি এ কে কে বলেন তো আপনাদের এই ভাই এ, আচ্ছা বি কে কে, সি কে কে, বাকিদের আমি একটা কথা বলতে চাইছি বাট প্রথম ক্লাস বলবো না, পরে বলবো। আপনাদের পরিচয় কি? আচ্ছা অ্যানসার এ, পুরোটা পড়েন দেখেন কি বলছে এখানে। মেইন এটা কেন হবে আপনি একটু আমাকে ব্যাখ্যা দেন। So, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট চাইতেছে যে সিকিউরিটি গুলো আর আমার টিমও চাইতেছে যে হচ্ছে সিকিউরিটি ফিচার গুলো। Yes. তো এখানে ক্লায়েন্টের সাথে হচ্ছে আমার এটা মিলে যেতেছে। তার মানে কি চাইতেছে সেটা আমি তার মানে ক্লায়েন্টের স্পেসিফিকেশন এন্ড আমার স্পেসিফিকেশন দুইটা মিলছে। ইজি, এখানে আপনি ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কি বলতেছেন? আর সি কারা কারা বলছেন? ভ্যালিডেশন ভেরিফিকেশন সিকিউরিটি শুনে লাভ দিচ্ছে না আমি এক্সেল এর খুব কি ইমপ্লিমেন্টেড আমার মনে হচ্ছে যে আজ ভ্যালিডেট করে নেওয়া লাগবে কারণ সব ফিচারটা ইউজ হবে এটা তো গ্যারান্টেড না ওই সেন্সে বলছি সেন্সে তো যাবেন কিন্তু আপনি তার আগে স্পেসিফিকেশন না মিললে কিভাবে সেন্সে যাবেন? আপনার ধরনের স্পেসিফিকেশন মিলতে হবে দেন না সে আপনি ভ্যালিডেশন ইমপ্লিমেন্টেশন ডিজাইনের পার্টে যাবেন। আপনাদের ধরে রাখুন আমি কি মানে সারারাত্র মহাভারত করে শিক্ষাকার বা ফার্স্ট কি সিকিউরিটি ফার্স্ট প্রায়োরিটি থাকে তো না ব্যাংকে পজিটিভ হ্যাঁ টেস্টের মধ্যে পড়ে কিন্তু মেইন কি ফার্স্টে কি দেওয়া আছে? ব্যাংকও তো একটা প্রজেক্ট, এখানে কি লেখা আছে? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আপনার কাছে একজন আসছে বলছে যে আমার ল্যাপটপ থেকে পাখা উড়ে চলে যাবে, আপনার কাছে একজন আসছে যে আমার সিকিউরিটি বাড়ানো লাগবে, সে কি দিল? স্পেসিফিকেশন দিল, আপনিও বললেন এরপর এসআরএস বা অ্যানালাইসিস করতেছে করে আপনার সামনে আনলেন, আপনারাও একই মত দিলেন যে হ্যাঁ এটা আসলে অ্যাকচুয়ালি স্পেসিফিকেশনটা ভালো হবে। তো দুইজনের মধ্যে কি হলো? স্পেসিফিকেশন কানেক্টেড হলো না? এটাই বুঝতে পারছেন? ওকে, গুড এন্ড ব্যাড সফটওয়্যার এই জিনিসটা আপনাদের মানে ম্যাক্সিমাম মানুষ মানে এটা আপনাদের অসুবিধা নাই কারণ আপনার চোখ বন্ধ করে ব্যাড সফটওয়্যার দিবেন। সো এখন আপনাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টগুলো বুঝতে হবে যে কতটুকু টাইপের মেইনটেনেন্স বা কতটুকু পরিমাণ আপনাদের কোনটার পিছে টাইম দিলে অ্যাকচুয়ালি এটা একটা গুড সফটওয়্যারে কনভার্ট হতে পারে। তো দেখেন মেইনটেনেন্স আছে, এখন দেখেন মেইনটেনেন্সের কিছু পার্সেন্টেজ আছে। দেখেন এখানে কি দেওয়া আছে? কারেক্টিভ মেইনটেনেন্স। এখানে কি দেওয়া আছে? এনহ্যান্সমেন্ট, মডিফিকেশন টু আ ফিক্সড প্রবলেম। এটা এই রকম প্রবলেমের পিছে আপনার 20% টাইম দিতে হবে। আমি আপনাকে বলি মডিফিকেশন টু আ ফিক্সড প্রবলেম মানে ফিক্সড প্রবলেম কি হতে পারে আমাকে একটু বলেন তো। আমি কোন একটা প্রবলেম করতে যে আমি লগইন করতে চাইতেছি হইতেছে না, ওই প্রবলেমটাকে আমি সলভ করে দিই। এটা হচ্ছে ফিক্সড প্রবলেম, দ্যাট মিন্স যেটা জানেন আপনি হইতে পারে। আপনি একটা রেজিস্ট্রেশন প্রসেসে আগাচ্ছেন, রেজিস্ট্রেশনের প্রথম প্রবলেমটাই কি হইতে পারে? লগইন এর প্রবলেম। এখন আপনি জানেন যে এখানে প্রবলেম হতে পারে, তাহলে এটার পিছে কেন আপনি টাইম দিবেন? সেটাকে আপনি খুব দ্রুত টেস্ট করবেন বা সেটার দিকে বেশি খেয়াল দিবেন। এটার পিছে বেশিক্ষণ ঘুরানোর দরকার আছে? কিন্তু আমাদের তো অভ্যাস এটাই, আমরা একটা প্রবলেম করলে ওইটার পিছে দিন রাত্র কাটাই, এরপর বাকি প্রজেক্ট করতে পারি না। সো সবচেয়ে বড় কি ফিক্সড প্রবলেমগুলোকে বা যেটা আমাদের শুধু লগইন না জানা প্রবলেম না, ধরেন একটা কিউএ করলো, কিউ করার পর বললো যে এগুলাতে প্রবলেম হইতেই পারে বা হচ্ছে কেন বুঝতেছি না বা হওয়ার কথা, বাট যেগুলাকে মেজর ইস্যু বলে দিছে বা যেগুলা বলেছে এগুলা ফিক্স হওয়ার কথা না বাট কেন হলো, তার মানে আপনার সবার আগে কোনটা সলভ করা উচিত? যেটা আগে ফিক্স প্রবলেম সেগুলো না। কারণ কি যত এটার একটা মেকানিজম আছে, আপনারা বুঝতেছেন নাকি জানি না, আমরা এইচএসসি এসএসসি বা যখন পিএসসি বা জেএসসি যখন দিতাম তখন একটা কথা বলতো বাবা মারা যে যা পারিস তাই আগে অ্যান্সার করবি, যা পারবি না ওগুলা নিয়ে পরে গোটাগুটি করবি। সেম যেটা জানেন যে ভুল, যেটা জানেন যে মেজর বা যেটা জানেন যে বেশি ফিক্সড, সেটা আপনি আগে করে ফেলেন। দেন যখন আপনি ক্রিয়েটিভলি অ্যানালাইসিস করবেন তখন আপনার এনহ্যান্সমেন্টে চলে আসবে না। এনহ্যান্সমেন্টে কি কি আছে? পারফেক্টিভ মেইনটেনেন্স মানে কি? ইমপ্রুভমেন্ট। এখন ইমপ্রুভমেন্ট আপনার মাথা দিয়ে যেটা আসবে
আপনার মাথা দিয়ে যেটা আসবে আমার মাথায় কি সেটা আসবে? তার মানে কি এখানে আপনার টাইম বেশি লাগবে না? দেখেন এটার জন্য এটা কত পার্সেন্ট দিচ্ছি? 60%। এখন কি বুঝতেছেন? এখন যদি আমি আপনাকে এই স্পেসিফিকেশন আলাদা আলাদা করতে বলি তাহলে আপনার মুখস্থ অবভিয়াসলি করা লাগবে না, জিনিসটা লজিক্যাল। ওকে, অ্যাডাপ্টিভ মেইনটেনেন্স মানে কি? মডিফিকেশন টু কিপ আপ টু ডেট। ওই যে ফেসবুক হুট করে একটা আপডেট নিয়ে আসে যে নোটিফিকেশন লিস্ট থেকে উপরে করে দেবে, এইটার পিছে আপনার তো বেশি টাইম তো দরকার নেই, কারণ এটা জাস্ট নরমাল আপ টু ডেট থাকার জন্য। অথবা উইকিপিডিয়া কি করে, ধরেন iOS 2025 সালে আবার নতুন করে একটা বিল্ডিং করবে, তখন ওইখানে কি করতেছে আমরা আপডেট করে দিচ্ছি, এটা বেশি বেশি টাইম দেওয়ার দরকার আছে, এর জন্য এটা দিছে কত 20%। ওকে, এইটা কি একটু আমাকে কি বলতে পারবেন? প্রিভেনশন দা ফিউচার এরর, এটা নিয়ে আমি একটু আগেও কথা বলছি। তো এটা হচ্ছে ওই যে ফিউচারে যদি কোনো কারণে আমার ইউজার অনেক বেশি হয়ে যেতেছে এরকম এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ কি আমাকে দিতে পারবেন? স্কেলেবিলিটি ইস্যু। যেমন একটু ভাঙা বলেন, আমি বুঝি না। ধরেন যে একটা সফটওয়্যার বানাইছি, এটা 100 জন মানুষ ইউজ করতে পারবে। এটা তো উনি বললেন। আচ্ছা, ও তো ডাটাবেজেরটা বলছে না যে ডাটাবেজ কাইন্ড অফ এক যাই হোক, মানে কাইন্ড অফ হ্যাঁ, বাট আর কোনো উদাহরণ আছে আপনাদেরকে? ফিউচার এরর আসতে পারে, চিন্তা করেন একটু। যে কোনো একটা টেক্সটটাকে প্রজেক্টে রান হচ্ছে, নেক্সট আপডেট আসলো, তো তখন কিছু মেথড ডেপ্রিকেটেড হয়ে যায়। গুড, ভেরি গুড। দেখেন আপডেট করার পর আপনার পিসি থেকে তার কানেকশন ছুটে যেতে পারে, ইজ ইট? তাই না? তখন আপনার ম্যানুয়ালি আপনার আবার কানেকশন দেওয়া লাগতেছে, এটা কি খুবই ভালো না? এই টাইপের ফিউচারিস্টিক এররগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের 20% টাইম দিতে হবে। তার মানে যখন মানে একটা ব্যাড প্রজেক্টকে গুড প্রজেক্টে আমাদের কনভার্ট করতে হবে, সবচেয়ে বেশি কাজ করতে হবে মেইনটেনেন্সের উপর। মেইনটেনেন্সের দুইটা পার্টে আমাদের কাজ করতে হবে, একটা হলো কি যে আমাদের কারেক্টিভ মেইনটেনেন্স, আর একটা কি আমাদের এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্ট শুনেই আমরা কি বুঝতে পারতেছি? ফার্দার আগানো টাইপ কাজ, মানে আপ টু ডেট বা আপডেট টাইপ কাজ বা অ্যানালিটিক্যাল কাজ। আর কারেক্টিভ দ্বারা কি বুঝতেছি? যে বুঝতেছি এটা ফিক্সড, তার মানে ফিক্সডে কম টাইম দিব, ক্রিয়েটিভে কি দিব বেশি টাইম। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এখন এখানে কি আছে দেখেন, ফল্ট ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজ। আপনাদের আমি একটা কথা বলি, আপনারা কি জানেন সফটওয়্যার রেটিং করা যায়? আপনার বাসায় আমি জানি এটা একটু বোরিং, বাট আপনাদের মজা বা আপনাদের এটাতে ফান দেওয়ার জন্য আমি আপনাদের আজকে একটা কাজ দিই। আপনাদের তৈরি করা কিছু প্রজেক্ট আছে না, এই প্রজেক্টগুলো কিছুই নাই। আচ্ছা, অনেক প্রজেক্ট আছে অরিজিনাল একটা মানে আমরা co-author with ChatGPT। আচ্ছা ঠিক আছে, আমার পড়ানোর মাঝখানে আপনি ফুল স্টপ দিয়ে দিয়েছেন, আমার একটা ডর হয়েছে। বলেন স্যার আমার আছে আর আছে তো আচ্ছা আচ্ছা বলি এই প্রজেক্টগুলো আপনাদের ক্রোমে সার্চ দিবেন ওয়েবসাইট টেস্টিং রেটিং, রেটিং টেস্টিং কিন্তু অন্য কিছু, ওয়েবসাইট রেটিং বা স্কোরিং সাইট, ফ্রি সাইটগুলো দেখবেন কারণ অনেকগুলো টাকা চাবে। তারপর আপনাকে ডিপ্লয়মেন্ট লিংকটা ওখানে দিয়ে দিতে হবে। ও এই যে ম্যানুয়ালি না, অটোমেটিক্যালি ও নিজে থেকে টেস্ট করে আপনাকে কিছু ভালো একটা রেটিং, ট্রাস্ট পাইলট একটা হ্যাঁ হ্যাঁ এরকম আরো আছে, অনেকগুলো আছে, কিন্তু ম্যাক্সিমাম গুলো টাকা চায়। ওকে, সো একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এই পার ফেইলিং এর উপর আপনার প্রজেক্টটা ডিপেন্ড করতেছে যে প্রজেক্টটা কতটুকু ভালো অথবা কতটুকু মন্দ। ওকে, এখানে কি বলছে 1.9 ফল্ট পার পেজ অফ স্পেসিফিকেশন, 0.9 ফল্ট পার পেজ ফর ডিজাইন, আর কি 0.3 ফল্ট পার পেজ ইজ কোডিং। মানে কি এখানে কি বলছে 60 to 70% অফ ফলস আর স্পেসিফিকেশন এন্ড ডিজাইন ফল্ট। মানে কি আমাদের যখন আমরা একটা প্রজেক্ট করি তখন আমাদের প্রজেক্টের 60 to 70% ফলটা কোথায় থাকে? স্পেসিফিকেশন এন্ড ডিজাইন। স্পেসিফিকেশন এন্ড ডিজাইন ফল্ট, এর মধ্যে
এই লোকগুলা বের করছে যে এইখান থেকে আমাদের এই রকম ফলগুলা থাকতে পারে এন্ড এখান থেকে বলছে যে fault at end of the design phase of the new version of the product একটু আগে চেক করুন যে একটা আপডেট আশা করি এলোমেলো হয়ে যায় ফিউচার এলো আপনি এই জন্য বলছেন যে আপনার গুড একটা ভালো উদাহরণ দিচ্ছেন টেস্ট করছিল তো এখান থেকে দেখেন 13% ফল কোথা থেকে আসে নিউ ভার্সনের প্রোডাক্টে 16% ফল কোথায় আছে স্পেসিফিকেশন 71% ফলটা আসে নিউ ডিজাইন কারণ নিউ ডিজাইনটা আমাদের অ্যাডাপ্ট আচ্ছা ফুটবল গেম কেউ খেলেন ফোনে বা কিছুতে একটা গেম আছে ই ফুটবল ওকে এটার পুরনো ভার্সন থেকে যখন নতুন ভার্সন আসছে তাদের ইউজার এন্ড রেটিং ধাম করে ড্রপ করছে কারণ মানুষ নিতে পারতেছিল না এই ইউআই এই ডিজাইন ওকে এর মধ্যে আপনি হচ্ছে তো যখন ও ড্রপ করছে এটার বড় একটা স্পেসিফিক রিজন হলো মানুষ এটাকে ইউজ করে কমফোর্ট করতে পারতেছিল এটার ইউআই বা এটা ডিজাইন ফেজের সাথে ও পরিচয় না যদিও গ্রাফিক্স খুবই ভালো করছে বাট নিউ ভার্সনে ফল দেখা গেছে তার মানে কি তার রেটিং এন্ড ইউজার কমে গেছে না তার মানে ওটা কি হয়ে গেছে এক প্রকার ব্যাড মেইনটেনেন্স वाला ওয়েবসাইট ক্লিয়ার ওকে এখানে একটা স্কেল দেখবেন কস্ট এর সাথে একটা কানেকশন আছে কারেকশন ফল্ট বলেন তো এই পুরাটা অ্যানালাইসিস করে আপনি কি বুঝতেছেন একটু 1 মিনিট টাইম নেন দেখো কি বুঝতেছেন অ্যাকচুয়ালি একটু ঠান্ডা মাথায় দেখেন কিছু একটা বুঝার কথা দেখেন আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি সবচেয়ে কম টাকা যায় কি করতে রিকোয়ারমেন্টের সময় কি কোনো খরচ যায় না কথা বলতেছেন সর্বোচ্চ এখানে একটু চা পানি খাওয়া যায় ওকে মানে একটা মিটিং বাট এখন আসে আস্তে আস্তে সব স্পেসিফিক অ্যানালাইসিসের জন্য একজন মানুষ নাকি বেশি লাগে না একজন বেস্ট মানুষের তার স্যালারি এন্ড মেইনটেনেন্স ডিজাইন থেকে শুরু করে ইন্টিগ্রেশনের সবকিছু লাগে আপনি যখন ডিজাইন করলেন আপনার ডেভেলপারদের বেতন দিলেন তাও কম কিন্তু মেইনটেনেন্সে সবচেয়ে বেশি খরচ আপনি এটা কোনো কল্পনা করতেছেন আমি আপনাকে একটা কথা বলি আমি আমার লাইফে একটা টাইমে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতাম তাদের পুরো অফিসটাই চলতেছিল মেইনটেনেন্সের উপর মেইনটেনেন্স মানে কি তাদের বিল্ড আপ প্রজেক্ট বিল্ড আপ ওয়েবসাইট সেখানে রিকোয়ারমেন্টের স্পেসিফিকেশন প্রতি মুহূর্তে আমি যেটা কাজ করতাম সেটা হলো কার ওয়েবসাইট কারের বিভিন্ন ধরনের কেনা বেচা ওয়েবসাইট এটা ফ্রান্সের একটা কোম্পানি ছিল তো ওনাদের ইউজার থেকে রিকোয়ারমেন্ট নিয়ে আমাদেরকে বলতো আমরা এটাকে আপডেট করতাম তাহলে এটা কি কখনো শেষ হবে এটা একটা নেভার এন্ডিং লুপ না এই কারণে দেখেন প্রথমে এটার কস্ট যাই হোক এটা রিলিজের পর আরো এটা বাড়ে খেয়াল করছেন তার মানে এখন আপনি একটা জিনিস বুঝলেন সবচেয়ে বেশি খরচ কোনটায় হয় মেইনটেনেন্স আর সবচেয়ে কম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ওকে এগুলো থিওরিটিক্যালি জানেন আমি পরীক্ষাতে বা এখানে আপনাদের কেস দিব একটু আগে একটা কেস স্টাডি হয়েছে না ঠিক একই ভাবে কেস দিয়ে আমি আপনাদেরকে নিচে আপনাদেরকে এখান থেকে আপনার মতামত জানতে চাই ওখান থেকে আমি আপনার অ্যানসার দেব ওকে আপাতত সামনে আরো ডিটেইলস বলবো বাট আপাতত দেখেন এই যে 67% খরচই যায় তার উপর আর বাকিগুলা মিলায়া আপনার 23% এটি না 30% ওকে তার মানে এক মেইনটেনেন্সের উপর আমাদের সবচেয়ে বেশি জিনিসটা খেয়াল রাখতে হবে এই গ্রাফটা দেখেন গ্রাফ বোঝা ট্রাই করবেন এই কোর্সে কেন গ্রাফ বোঝা ট্রাই করবেন সামনে প্রচুর গ্রাফ আসবে এবং এক্সামে আসবে গ্রাফ অ্যানালাইসিস করবেন আমাদের কস্টটা প্রথমে যখন ডেফিনিশন ফেজে থাকে কস্ট যা আমি চিন্তা করছি তাই ডেভেলপমেন্ট ফেজে এটা 1.5 গুণ থেকে 6 গুণ বেড়ে যায় তাই না
ডেভেলপমেন্ট ফেজে যে, কারণ ওখানে টেস্টার, ডেভেলপমেন্ট ডিজাইনার সব থাকে, কিন্তু যখন রিলিজ হয় এই মাঝখানে চিপ দিছেন কেন জানেন? আনলিমিটেড গ্রাফ মাঝখানে 60 to 100x খরচ বেড়ে যায়। ওকে, তার মানে এই তিনটা স্লাইড থেকে আপনারা কি বুঝলেন যে আপনাদের মেইনটেনেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ আছে। এটা দেখতে কিসের মতো? বাথটাবের মতো না? এই জন্য এটার নাম কি প্রোডাক্ট বাথটাব কার্ভ মডেল। এরকম সামনে আরো মডেল পাবেন, ভি মডেল, কারণ দেখতে এটা ভি এর মতো, ওয়াটারফল মডেল এটা দেখতে ঝর্ণার মতো, আইটারেশন মডেল এটা বারবার ঘুরে। একদম ইজিলি দিবেন কারণ জিনিসগুলা ইজি। আপনারা যখন মুখস্থ করতে যাবেন তখন প্যারা খাবেন, আমি বলে দিলাম, যখন বুঝবেন ইজি। ওকে, এই কারণে এতগুলো উদাহরণটা দরকার নেই। দেখেন এখানে কি দেখতেছেন? ফার্স্টে কি দেখতেছেন? যখন আপনি শুরুর দিকে আছেন ফেলার রেটটা হাই আছে, কেন? সময় বেশি, শুরুর দিকে আইডিয়া কম হতো। কি লেখা? ডিজাইন, ওই যে একটু আগে পার্সেন্টেজ দেখাইলাম না, ম্যানুফ্যাকচারার আর ডিজাইনের কারণে সবচেয়ে বেশি কি লাগতেছে? ফেলার রেটটা লাগতেছে ফার্স্ট, যেটা মেইনটেনেন্স করার কারণে আমাদের কি হতে থাকে? কমতে থাকে। বাই দ্য টাইম একটা টাইমে এটা একটা স্টেবল অবস্থায় থাকে, যে ডেভেলপমেন্ট করতেছে, ওকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে এটা কি বলছে বলেন তো? বিভিন্ন প্রকার ইফেক্ট একসাথে হয়ে কখন? যখন ইউজাররা ইউজ করা শুরু করে, যখন আপনার টাইম বাড়তে থাকে। অনেক প্রকার সমস্যা। জেনারেশন কি চেঞ্জ হয় না? আগের যে ফেসবুক, এটা আপনার কারণে পিড়াইলো কি আপনাকে ইউজ করবেন না। আগের যে অবস্থা ছিল ওইটা আপনি কখনো ইউজ করবেন। ওকে, একটা মেসেজকে যদি আপনি দেখতে চান, ওই যে উপরে অনেকগুলো বার থাকলে মেসেজে 1 লাখ হবে, এটাকে আবার দেখার জন্য আরেকবার রিলোড দেওয়া হবে, এরপর আপনার 2 আসবে, তখন দেখতেন ঘুরতেন দেখতেন কেউ লাইক বাড়াইছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে কি হয়, যখন আপনার টাইম যাচ্ছে আপনার এনভায়রনমেন্টাল এফেক্টটা, এনভায়রনমেন্টাল এফেক্ট করে, ইউজার চেঞ্জ হয়, ইউজার বাড়ে, মানুষের টেস্ট চেঞ্জ হয়, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। যেমন অনেক স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইটে এখন কি ইন্টিগ্রেট করা হচ্ছে? এআই, ইজন্ট ইট? এই কারণে কোম্পানিগুলো এআই ইঞ্জিনিয়ার হায়ার করতেছে। এই যে লস আর লস না, অ্যাকচুয়ালি তখন কি হচ্ছে, আপনার এই এনভায়রনমেন্টাল ইফেক্টের কারণে ফেইলিউর রেটটা বাড়ে, একটা প্রজেক্টের ফেইলিউর রেটটা বাড়তে থাকে, যে আমার ইউজারের সাথে টেস্ট। কারণ কি সবার প্রথমে মনে করেন সফটওয়্যার ফেইলিউর পিসের সবচেয়ে বড় রিজন কি? ইউজার রিকোয়ারমেন্ট, বিজনেস রিকোয়ারমেন্ট। যখন এটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, বিজনেস মডেলের রিকোয়ারমেন্টও চেঞ্জ হয়, ফেইলিউর রেটও বাড়ে। ক্লিয়ার? এই বার টাইপ গ্রাফটাকে আমাকে ব্যাখ্যা করতে পারবেন আপনারা পরীক্ষাতে? এইটাকে কি বলে? আইডিয়ালাইজড। কেন বলা হয় বলে তো? এটা অস্তিত্ব নেই। আইডিয়াল তো স্যার, এই এত ভদ্র এটা সফটওয়্যার হচ্ছে একদম শুরুতেই আর কি আইডিয়ালাইজ। হ্যাঁ, আমি বলি অটো সফটওয়্যার না, আসলে এটা কি একটা হাইপোথেটিক্যাল না, কাইন্ড অফ হলো সত্যি বলতে গেলে। ম্যাক্সিমাম দেখেন এই দুইটা দাগ কখনো কেন লাগে না, কারণ কখনো আপনি একটা সফটওয়্যারকে সম্পূর্ণ ফেইলিউর ফ্রি করতে পারবেন না। এখন আমি আপনাকে যদি এই তীর দিয়ে বলি এ সেক্টরটা কি, তখন কি বলবেন? দ্য কনস্ট্যান্ট ফেইলিউর রেট। এখন কি বুঝতে পারতেছেন যে কিভাবে কি আপনার বলতে হবে? ওকে, যাই ওগুলা বাদ দেন। এখানে যখন আপনি ফেইলিউর আস্তে আস্তে ফেইলিউর রেটটা কমায় আনতেছেন, ওই যে আমি বললাম কিছু কিছু কোম্পানি ডিপেন্ডই করে আছে হলো কি কিসের উপর? মেইনটেনেন্সের উপর। তো তাদের কাজে কি থাকে? ওই সফটওয়্যারটাকে স্টেবিলাইজড অবস্থায় রাখা। সো টাইম গেলে তাদেরকে ওই অবস্থায় যেতে দেয় না। যেহেতু না যেতে দেয়, তাহলে তারা কি অবস্থায় থাকে? একটা কনস্ট্যান্ট অবস্থায় থাকে। তার মানে ওই কার্ভটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট কার্ভটাকে আইডিয়ালাইজড। ঠিক আছে? এখন যদি আমি এখানে একটা তীর দিয়ে বলি এটা কি, আইডেন্টিফাই করো, তখন আপনি বলতে পারবেন না? আচ্ছা, বাকিটা পরে দেখব, সমস্যা নেই। আরো আছে বাট পরে আবার দেখব। ওকে।